Swayamprabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর শ্রীময়ী গুহ ঠাকুরতা, স্কটিশ চার্চ কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপিকা। আজকের স্বয়ংপ্রভার এই ইতিহাসের কোর্সে তোমাদেরকে স্বাগত জানাই আবার। এই কোর্সের শীর্ষনাম ভারতের ইতিহাসের আদিপর্বে মৌর্যরা, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি। আজকে এই কোর্সের ষষ্ঠ লেকচার। আমরা 5টি লেকচারে মৌর্য সাম্রাজ্যের অনেকটা ইতিহাস পড়ে ফেলেছি। আজকের লেকচারের মূল বিষয় হচ্ছে মৌর্য প্রশাসন। তবে এই মৌর্য শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা একটি বড় আকারের আলোচনা, তাই জন্য আমি এটিকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। এই মূল আলোচনায় ঢোকার আগে রোজকারের মতো একটুখানি রিভাইজ করে নিই এতদিন আমরা কি কি নিয়ে আলোচনা করলাম। আমরা শুরু করেছিলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে এবং সেই ষোড়শ মহাজনপদের ইতিহাস থেকে, যেখানে আমরা দেখেছিলাম যে এই জনপদগুলিকে ঘিরে যে রাষ্ট্র এবং রাজশক্তির ইতিহাসের উদয় আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাসের সূচনা পর্ব যদি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক হয়ে থাকে, তাহলে তা একটা পরিপূর্ণ রূপ পাচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে, যখন মৌর্য সাম্রাজ্যের স্থাপনা হচ্ছে। এই ষোড়শ মহাজনপদের ইতিহাসের ক্ষেত্রে আমরা মগধের উত্থানও লক্ষ্য করেছিলাম, কারণ মৌর্য সাম্রাজ্যের যখন স্থাপনা হচ্ছে তখন এই মগধের অঞ্চলকে ঘিরেই। তাই মগধের উত্থানকে ঐতিহাসিকরা কিভাবে ব্যাখ্যা করেছেন তা মৌর্য সাম্রাজ্যের জন্য প্রাসঙ্গিক। আমরা দেখে নিয়েছিলাম কিভাবে বিভিন্ন সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের সাহায্যে ঐতিহাসিকরা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস রচনা করেছেন। আমরা আজকে যে আলোচনায় ঢুকবো, মানে মৌর্য শাসন ব্যবস্থা যে আলোচনা আমাদের আজকে, তোমরা দেখতে পাবে কিভাবে আমরা এই উপাদানগুলিকে ব্যবহার করেই এই আলোচনাটির একটা আকার দেওয়ার চেষ্টা করেছি। আমরা মৌর্য সাম্রাজ্যের স্থাপনের ইতিহাস পড়েছি। সেক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের পরিচয় পাওয়ার জন্য বিভিন্ন গ্রন্থ খুঁজে দেখেছি যে মৌর্যদের বংশ পরিচয় নিয়ে কোনো গ্রন্থই আমাদের সঠিক কোনো তথ্য দেয় না, কিন্তু এই বিভিন্ন গ্রন্থ থেকে যে বিভিন্ন তথ্য আমরা পেয়েছি তা আবার আমাদের একটি ঐতিহাসিক ইঙ্গিত দেয়। কারণ এই গ্রন্থগুলি থেকে আমরা জানতে পেরেছি যে ব্রাহ্মণ, জৈন এবং বৈশ্যদের ভেতরে মৌর্যদের নিয়ে যে দ্বিমত আছে, সেটি আসলে একটি বৃহত্তর সুপ্ত সংঘাত এবং দ্বন্দ্বের ইতিহাসের ইঙ্গিত। আজকে যখন আমরা শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, আবারও সেই প্রেক্ষাপট আমাদের সামনে উঠে আসবে। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশের সূচনা করেছিলেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। তিনি এই মৌর্য বংশের সূচনা যখন করেন, তখন মগধ রাজ্য ছিল উত্তর ভারতে একটি বৃহৎ অঞ্চল ঘিরে, গাঙ্গেয় উপত্যকার ওপরে। কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সেখানে থেমে থাকেননি। তিনি অগ্রসর হয়েছিলেন ভারতের উত্তর পশ্চিম দিকে, যেখানে সেলুকাস নিকেটরের সাথে যুদ্ধ হয় এবং মৌর্য সাম্রাজ্যকে তিনি সাম্রাজ্যের রূপ দিতে সক্ষম হন। চন্দ্রগুপ্ত মৌর্য যে বিশাল আকারের সাম্রাজ্য তার উত্তরাধিকারের জন্য রেখে গেছিলেন, তার শুরু হচ্ছে পশ্চিমের কান্দাহার থেকে এবং শেষ হচ্ছে পূর্বের বঙ্গ পর্যন্ত। তার পুত্র বিন্দুসারের সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না, তবে এইটুকুনি জানতে পারি যে তার সময় হয়তো মৌর্য সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ দিকে হয়েছিল, অন্তত মাইসোর পর্যন্ত। বিন্দুসারের পরে মৌর্য সিংহাসনে বসেন সম্রাট অশোক। সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলে অভিহিত হয়। অশোকের পরবর্তী সময় খুব দ্রুত গতিতে আমরা মৌর্য সাম্রাজ্যের পতন দেখতে পাই। তাই সম্রাট অশোক এবং তার আগে চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসার, এই তিনজনকে ঘিরেই বলা হয় মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সময়। সম্রাট অশোকের সময় মৌর্য সাম্রাজ্য একটি বিশাল আকার ধারণ করে।
আমরা যখন তার শাসন ব্যবস্থা পড়ব তখন এই বিশাল আকারটি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রূপে আমাদের সামনে এসে দাঁড়াবে। মৌর্য সাম্রাজ্য বিস্তৃত ছিল উত্তর দিকে কাশ্মীর থেকে দক্ষিণে মাইসোর পর্যন্ত, পশ্চিমে কান্দাহার থেকে পূর্বে বঙ্গদেশ পর্যন্ত। সম্রাট অশোককে নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি। সম্রাট অশোকের ইতিহাস আমরা শুরু করেছি তার সম্রাট হওয়ার আগে থেকে, এবং বিভিন্ন বৌদ্ধ গ্রন্থ এবং তার নিজের লেখা অনুশাসনগুলি থেকে দেখার চেষ্টা করেছি যে সম্রাট অশোক কিভাবে মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হয়ে উঠেছিলেন। সম্রাট অশোকের জীবনে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা, একটি কলিঙ্গ যুদ্ধ, অপরটি বৌদ্ধ ধর্মের সাথে তার সম্পর্ক। কলিঙ্গ যুদ্ধর পরবর্তীকালেই আমরা দেখতে পাই অশোক বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন। কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা অশোক নিজের চোখে দেখেছিলেন, তার দরুন তিনি দুটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। একটি প্রভাব পড়ে তার ব্যক্তি জীবনে, অপরটির প্রভাব পড়ে তার রাষ্ট্রীয় জীবনে। ব্যক্তি জীবনে তিনি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসেন। বৌদ্ধ গ্রন্থগুলি প্রমাণ করার চেষ্টা করেছেন যে এই বৌদ্ধ ধর্মের সংস্পর্শের আসার আগেকার অশোক এবং বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার পরেকার অশোকের ভেতরে বিশাল পার্থক্য। নানান ঘটনা দিয়ে বা নানান ঘটনার দ্বারা তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার আগে অশোক ছিলেন চণ্ডাশোক। তার রূপ ছিল ভয়াবহ, তিনি ছিলেন স্বৈরাচারী এবং হত্যা লীলায় মত্ত। একমাত্র বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার পরই অশোকের ভেতর ঘটে যায় আমূল পরিবর্তন এবং তিনি চণ্ডাশোক থেকে হয়ে ওঠেন ধম্মাশোক। ন্যায়, সত্য এবং নিষ্ঠা এবং শান্তির রাস্তায় চলা এক রাজা। এই কাহিনীগুলির সত্যতা প্রমাণ করা সহজ নয়, তবে এই কাহিনীগুলি যে ইঙ্গিত দেয় তা আমাদের ইতিহাসের জন্য প্রাসঙ্গিক। এটুকুনি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে অশোক কলিঙ্গ যুদ্ধের পূর্বে যে রাষ্ট্রীয় ধর্ম অর্থশাস্ত্রে লেখা আছে, যেখানে রাজ্য বিস্তার এবং রাজার সামরিক ক্ষমতাই হলো তার প্রকৃত রাজশক্তির রূপ, তাই বহন করে চলেছিলেন। কিন্তু কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে সে বৌদ্ধ ধর্মের সংস্পর্শে আসার জন্য কি তার অন্য কারণের জন্য হোক না কেন, অশোকের ভেতর যে পরিবর্তন এসেছিল তা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাই। সম্রাট অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধ যে প্রভাব ফেলে সে আরও অভূতপূর্ব। আমরা দেখতে পাই যে কলিঙ্গ যুদ্ধর পরবর্তী সময় অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির রাস্তা বেছে নিয়েছিলেন, অর্থাৎ ভেরি ঘোষ বা যুদ্ধনীতি ত্যাগ করে ধম্ম ঘোষ বা শান্তির রাস্তা বেছে নিচ্ছেন। আবারও আমরা যখন শাসন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করব, এই প্রেক্ষাপটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। সম্রাট অশোক যখন শান্তির রাস্তা বেছে নিচ্ছেন, তার সামনে কিছু সমস্যার উদয় হয়। তিনি ছিলেন সম্রাট, এক বিশাল সাম্রাজ্যের সম্রাট। সেই সাম্রাজ্যে যেমন ছিল সম্পদ, তেমনই ছিল নানান সমস্যা। রমিলা থাপা দেখাচ্ছেন যে সামাজিক এবং ধর্মীয় স্তরে আমরা এই সমস্যাগুলিকে খুঁজে পেতে পারি। তিনি বলছেন যে সামাজিক স্তরে যে বর্ণ বৈষম্য আমরা দেখতে পাই আমাদের হিন্দু সমাজের 4টি বর্ণের ভিতর, তা একটি সমস্যা রূপে অশোকের সামনে উদয় হয়েছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদের যে পারস্পরিক সম্পর্ক ছিল তার ভেতরে একটি সূক্ষ্ম সংঘাতের প্রবণতা ছিল। অশোক বুঝেছিলেন যে যদি এই প্রবণতাকে তিনি নির্মূল না করেন তাহলে তা তার সাম্রাজ্যের সুরক্ষাকে আঘাত করতে পারে। তাছাড়া রমিলা থাপার আরও দেখিয়েছেন যে ভারতের ধর্মীয় সমাজে এই সময় বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকেই আমরা হিন্দু ধর্মের প্রতিবাদে দেখি বৌদ্ধ এবং জৈন ধর্মের উদয়। আমরা দেখেছি আমাদের পূর্ব আলোচনাগুলি থেকে যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষকালে জৈন ধর্ম অবলম্বন করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং বৌদ্ধ ধর্মের সাথে অশোকের যে নিবিড় সম্পর্ক ছিল সে নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। কিন্তু অশোক যখন এই বৌদ্ধ ধর্মকে গ্রহণ করছেন তখন তার প্রতিফলন আমরা কিন্তু তার রাষ্ট্রীয় ধর্মের ভেতরেও দেখতে পাচ্ছি ধম্মরূপে।
রুমিলা থাপার এই যে দুই সমস্যার কথা এখানে বলেছেন, একটি সামাজিক এবং আরেকটি ধর্মীয়, তার মতে অশোক ধর্মের সাহায্যে এই সমস্যাগুলিকে মেটানোর চেষ্টা করেছিলেন। রুমিলা থাপারের মতে ধর্ম একটি মানসিকতা, অ্যাটিটিউড অফ মাইন্ড, যে মানসিকতার দ্বারা অশোক চেষ্টা করেছিলেন তার প্রজাদের ভেতরে একটি সামাজিক দায়িত্ববোধ নিয়ে আসার। কিসের দায়িত্ববোধ? না, সমাজে শান্তি বজায় রাখার দায়িত্ববোধ। কিভাবে? নাকি সৎ আচরণ, সৎ অভ্যাস এবং সংযম, যাতে তারা তাদের জীবনে এবং বৃহত্তর সমাজে যখন তারা অন্য গোষ্ঠী, অন্য জাতি, অন্য বর্ণ এবং অন্য ধর্মের মানুষের সঙ্গে মেলামেশা করছে, সেখানে তারা এগুলিকে পালন করতে পারে। তবেই অশোকের মনে হয়েছিল যে ধর্ম একটি আদর্শ রূপে এই সমস্ত দ্বন্দ্ব এবং সংঘাতের যে প্রবণতাগুলি তাকে ছাপিয়ে যাবে, এবং এই ধর্ম নামক আদর্শ রাজকীয় স্তরে সম্রাট অশোককে সাহায্য করবে তার সাম্রাজ্যকে সুরক্ষিত করার জন্য। অশোকের ধর্মের এই প্রেক্ষাপট আমাদের আজকের আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সম্রাট অশোকের কাছে এই ধর্ম ছিল শুধুমাত্র কোনো ব্যক্তিগত চিন্তা বা উপলব্ধি নয়। যদি আমরা রুমিলা থাপারকে অনুসরণ করি তাহলে আমরা ধরে নিতে পারি যে অশোক খুব সুনিপুণভাবে ধর্মকে ব্যবহার করতে চেয়েছেন তার রাজনৈতিক প্রয়োজনে। সেই ক্ষেত্রে তার প্রতিফলন যে মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক এবং শাসন ব্যবস্থায় পড়েনি তা আমরা একেবারে নিশ্চিতভাবে বলতে পারবো না। আমাদের এই প্রথম পর্বের আলোচনায়, যেখানে আমরা মৌর্যদের শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, সেখানে আমরা তিনটি উপাদানকে বিশেষ করে ব্যবহার করব: কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা এবং অবশ্যই অশোকের অনুশাসনগুলি। এক্ষেত্রে কৌটিল্যের অর্থশাস্ত্র খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে অর্থশাস্ত্র যাকে বলে একটি পলিটিক্যাল ট্রিটিজ, ভারতের ইতিহাসের প্রথম রাজনৈতিক গ্রন্থ বলা যেতে পারে। কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রথম আমরা নির্দিষ্ট রূপে রাষ্ট্রের একটি ব্যাখ্যা পাই বা সংজ্ঞাও পাই বলা যেতে পারে। তবে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি অনেক ত্রুটিও আছে। এক্ষেত্রে তাকে ব্যবহার করার আগে সেই ত্রুটিগুলি তোমাদের একটু মনে করিয়ে দিই। অর্থশাস্ত্রর এই প্রসঙ্গে যে প্রথম ত্রুটিটি একটি অসুবিধাজনক, সেটি হলো ঐতিহাসিকদের মতে এই গ্রন্থ যখন পূর্ণ রূপ নিচ্ছে তখন সেটি কোনো একজন লেখকের দ্বারা হচ্ছে না। এক্ষেত্রে অনেক লেখকের অবদান আমরা এই গ্রন্থে পাই। তবে ঐতিহাসিকরা এও মনে করছেন যে অর্থশাস্ত্রের যে অধ্যায়গুলিতে বিশেষ করে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আলোচনা আছে, সেই অধ্যায়গুলি কিন্তু মৌর্য সাম্রাজ্যের সময় কালেই রচিত, যে কারণে এই গ্রন্থের প্রামাণিকতা আমাদের এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এই গ্রন্থের আরেকটি অসুবিধাজনক জায়গা হলো যে এই গ্রন্থটি বর্ণনামূলক নয়। এই গ্রন্থটিতে কৌটিল্য শুধুমাত্র কিছু উপদেশ দিয়েছেন, কিন্তু এই উপদেশগুলি যে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, আমরা সেগুলোকে মৌর্য সাম্রাজ্যের প্রশাসন বা শাসন ব্যবস্থার ভেতরে প্রকৃত রূপে দেখতে পাই কিনা, সেই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের ভেতর দ্বিমত আছে। যে কারণে কৌটিল্যের অর্থশাস্ত্রকে ক্রমাগতভাবে আমাদের হয়তো অশোকের অনুশাসন দ্বারা পূর্ণ করতে হয়েছে বা যাচাই করতে হয়েছে। এভাবেই আমরা আমাদের উপাদানগুলিকে এক্ষেত্রে ব্যবহার করব, বা বলা যেতে পারে ঐতিহাসিকরা ব্যবহার করেছেন, এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রথমেই যেটি তোমরা দেখছো আমার এই পাওয়ার পয়েন্ট স্লাইডে, সেখানে আমি দেখাচ্ছি যে কৌটিল্যের অর্থশাস্ত্র যেখানে রাষ্ট্র নিয়ে আলোচনা করেছে, সেখানে উনি বলছেন যে যে কোনো রাষ্ট্রের 7টি অঙ্গ হয়, অঙ্গ বা প্রকৃতি, এবং উনি মনে করছেন যে এই সপ্তাঙ্গ রাজ্যই হচ্ছে প্রকৃত রাষ্ট্রের রূপ। এই 7টি অঙ্গ ওতপ্রোতভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে এবং তারা একসঙ্গে মিলে একটি রাষ্ট্র গঠন করে। কি কি সেই 7টি অঙ্গ? প্রথমেই দেখো লেখা আছে স্বামী, স্বামী অর্থাৎ রাজা।
অর্থশাস্ত্রে এবং দেখতে গেলে মেগাসেনিসের ইন্ডিকাতেও এবং অশোকের অনুশাসনগুলিতেও আমরা একটি ব্যাখ্যা খুব স্বাভাবিকভাবে পাই। সেটি হলো মৌর্য সাম্রাজ্যের যে রাজনৈতিক চরিত্র ছিল সেটি যে রাজতন্ত্রের, সে বিষয়ে কারুর কোনো সন্দেহ ছিল না। এমনকি অর্থশাস্ত্রে যখন কৌটিল্য লিখছেন এ বিষয়, তিনি ধরেই নিচ্ছেন যে এ ধরনের সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা, সেক্ষেত্রে রাজতন্ত্র ছাড়া অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থার কথা ভাবাই যায় না। তাই যদি হয় তাহলে এ ধরনের ব্যবস্থায় অবশ্যই রাজার একটা বড় ভূমিকা আছে। আমরা যখন এই প্রত্যেকটি সপ্তাঙ্গ নিয়ে আলোচনা করব তখন দেখব যে কিভাবে আমাদের তথ্যগুলি থেকে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে রাজার যে ভূমিকা এবং দায়িত্ব তা স্পষ্টভাবে আমাদের সামনে উঠে আসছে। এছাড়া আমরা দেখছি অমাত্যদের কথা। অমাত্য অর্থাৎ মন্ত্রী বলা যেতে পারে, অধ্যক্ষ বলা যেতে পারে, কর্মচারী বলা যেতে পারে। অমাত্য শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে তাদের উদ্দেশ্যে যারা রাজাকে সাহায্য করে শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য। রাজা তো একা, যদিও রাজাই হচ্ছে রাজনৈতিক ক্ষমতার উৎস, কিন্তু রাজার পক্ষে সব রকম প্রশাসনিক কাজ করা একা হাতে সম্ভব নয়। তাই তিনি সাহায্য নিয়ে নিচ্ছেন এই অমাত্যদের। এই অমাত্যদের নিয়ে প্রতিটি উপাদানে বেশ কিছু আলোচনা আছে। আমরা ধীরে ধীরে সে আলোচনার ভিতরে যাব। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে জনপদ লেখা আছে। জনপদ অর্থাৎ যে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা যার উপর সাম্রাজ্যকে স্থাপন করা হয়েছিল। আমরা জানি যে মৌর্য সাম্রাজ্য একটি সাম্রাজ্য এবং সেই সাম্রাজ্যের ভৌগোলিক আকার ছিল বিশাল। তাই এই বিশাল আকারের ভৌগোলিক এলাকাকে ঠিক কিভাবে প্রাদেশিক শাসন ব্যবস্থার দ্বারা মৌর্য সম্রাটরা একটি সুনির্দিষ্ট এবং নিপুণ কাঠামো তৈরি করেছিলেন তা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। এরপরে আসছি দুর্গে। দুর্গ অর্থাৎ এক্ষেত্রে হয়তো রাজধানী নগরের কথা বলা হয়েছে। আমরা এক্ষেত্রে পাটালিপুত্রর কথা জানব এবং সেখানকার যে পৌর শাসন ব্যবস্থা ছিল তা নিয়ে আলোচনা করব। কোষা অর্থাৎ কোষাগার অর্থাৎ অর্থনৈতিক সম্পদ। আমি এর আগেও তোমাদের বলেছি, এখানে আবারও বলছি কেন কি এই বক্তব্যটি এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, যে একটি সাম্রাজ্য স্থাপন করা এবং তাকে দীর্ঘজীবী করার ভেতরে অনেক তফাৎ আছে। একটি সাম্রাজ্যকে যখন বিস্তার করা হয় এবং তাকে যখন কনসলিডেট করা হয়, তার পিছনে যেমন দক্ষ শাসকদের অনেক অবদান আছে, তেমনি প্রশাসন এবং শাসন ব্যবস্থারও অনেক অবদান আছে। তার থেকেও বড় কথা হলো অর্থনৈতিক সম্পদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। মনে পড়ছে আমরা যখন মগধ এবং গাঙ্গেয় উপত্যকার বুকে 16টি মহাজনপদের উত্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম, তখন হেমচন্দ্র রায়চৌধুরী বলেছিলেন যে এক্ষেত্রে গাঙ্গেয় উপত্যকার কৃষজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ এই জনপদগুলির উত্থানের পিছনে এবং মগধের উত্থানের পিছনেও বটে। কেন কি রাজা যদি এই সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে তার শাসন এবং তার সামরিক ক্ষেত্রে, তবেই কিন্তু তার রাজ্য বা সাম্রাজ্য দীর্ঘজীবী হতে পারে। তাই এই আলোচনায় আমাদের কোষাগারের এই ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি যখন শাসন ব্যবস্থায় এই কোষাগারকে নিয়ে আলোচনা করব তখন সেটি সংক্ষিপ্ত করব। কেন কি আমাদের পরবর্তী আলোচনায় যখন আমরা মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি নিয়ে আলোচনা করব তখন আবার এই ক্ষেত্রটি আমাদের আলোচনায় ফিরে আসবে। এরপরে দেখো লেখা আছে দণ্ড। দণ্ড অর্থাৎ বিচার ব্যবস্থা। একটি সাম্রাজ্যে রাজার অবস্থান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সে কিভাবে তার সাম্রাজ্যে বিচার ব্যবস্থা সামলাচ্ছে তার প্রতিফলন তার সাম্রাজ্যের সুরক্ষার ওপরও পড়ে। সেই দিকে আমরা নজর দেব। শেষ যে অঙ্গটি সেটিকে কৌটিল্য বলেছেন মিত্র বলে, অর্থাৎ যাকে আমরা বলি অ্যালাই। মৌর্য সাম্রাজ্য বিশাল সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের সম্পদ অনেক। খুব স্বাভাবিকভাবেই তার যে প্রতিবেশী রাজ্যরা ছিল তাদের সাথে
মৌর্য সাম্রাজ্যের কেমন সম্পর্ক ছিল তা মৌর্য সাম্রাজ্যের সুরক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে অশোকের সময়। কেন কি অশোক আমরা জানি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন এবং ধর্ম বিজয় বা ধর্মঘোষ নীতিকে উনি তার পথ চলার সাথী করে নিয়েছিলেন। এই নীতির সাহায্যে উনি কি করে মৌর্য সাম্রাজ্যের সীমানাকে সুরক্ষিত রেখেছিলেন সেটি একটি আলোচনার বিষয়বস্তু বটে। আমরা এবার ধীরে ধীরে প্রত্যেকটি অঙ্গকে পৃথক পৃথকভাবে আলোচনা করব এবং এই আলোচনাগুলির মাধ্যমে আমরা চেষ্টা করব বোঝার যে এই মৌর্য শাসন ব্যবস্থার পরিকাঠামো ঠিক কেমন ছিল, কারণ এর সাহায্যে আমরা একটি সার্বিকভাবে একটা উপলব্ধি করতে পারবো মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক এবং শাসন ব্যবস্থাকে ঘিরে। প্রথমেই আমরা আলোচনা করব স্বামী বা রাজাকে নিয়ে। যেহেতু মৌর্য সাম্রাজ্য ছিল রাজতন্ত্র, তাই খুব স্বাভাবিকভাবেই রাজাই ছিলেন এর মূল মন্ত্র। অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা এবং অশোকের অনুশাসনে এ স্পষ্ট হয়ে আমাদের কাছে উঠে আসছে। রাজা যে সব রকম রাজনৈতিক ক্ষমতার উৎস ছিলেন, সকল রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রেই ছিলেন রাজা, এ তো বলাই বাহুল্য। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কর্মচারীর নিয়োগ একমাত্র রাজাই করতে পারতেন। যে কোনো প্রশাসনিক ক্ষেত্রে সিদ্ধান্ত, যে চরম সিদ্ধান্ত হতো, তা একমাত্র রাজা নিতে পারতেন। এমনকি যুদ্ধ ঘোষণাও একমাত্র রাজাই করতে পারতেন এবং যুদ্ধের শেষে যে চুক্তি স্বাক্ষর হবে তার সিদ্ধান্ত একমাত্র রাজাই নিতে পারতেন। মৌর্য সাম্রাজ্যের যে বিচার ব্যবস্থা, তার শীর্ষেও আমরা রাজাকেই দেখতে পাচ্ছি। মেগাস্থেনিস লিখছেন যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিদিন তার রাজপ্রাসাদের বিচারালয়ে গিয়ে বসতেন এবং সেখানে তার বিচার শোনাতেন। মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে রাজার এই উপস্থিতি মৌর্য সাম্রাজ্যের সম্রাটরাও উপলব্ধি করেছিলেন। তাই মেগাস্থেনিস যেমন লিখেছেন যে রাজার নির্দেশ ছিল যে রাজা যদি বিশ্রামরতও থাকেন, প্রশাসনিক প্রয়োজনে তাকে অবিলম্বে ডাকা উচিত। অশোকের অনুশাসনে আমরা এরকমই কিছু কথা আবার ফিরে পাচ্ছি। অশোক লিখছেন যে তিনি যদি ব্যস্তও থাকেন, তবুও তার যারা প্রতিবেদক ছিলেন, রিপোর্টার বলতে পারি, যারা সাম্রাজ্যের বিভিন্ন দিক থেকে অশোকের জন্য খবর জোগাড় করে আনতেন, যা তার প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক ছিল এবং যেটা নিয়ে আমরা পরবর্তীকালে আরেকটু বিস্তারে আলোচনা করব। এই প্রতিবেদকরা যদি অশোকের কাছে আসেন, তাহলে অশোককেও যেন অবিলম্বে ডেকে পাঠানো হয়। কিং হ্যাজ টু বি অলওয়েজ অ্যাক্সেসেবল, এই কথাটি অর্থশাস্ত্র বলছেন। রাজা তার প্রশাসনিক এবং শাসন ব্যবস্থার জন্যে সবসময় প্রস্তুত থাকবেন, তা আমরা এই উপাদানগুলি থেকে স্পষ্ট বুঝতে পারছি। এখানে আরেকটি দিক উল্লেখজনক। রণবীর চক্রবর্তী দেখাচ্ছেন যে প্রথাগত দিক দিয়ে বা ভারতের প্রাচীন ইতিহাস থেকে যা প্রচলিত আছে, সেক্ষেত্রে আমাদের যে সামাজিক যে অবস্থান, যে রীতিনীতিগুলি, সেগুলিকে রক্ষা করা এবং বহন করাই হচ্ছে একমাত্র রাজার দায়িত্ব। রাজা নিজে আইন প্রণয়ন করছেন এবং তার দ্বারা শাসন ব্যবস্থাকে সাজাচ্ছেন, এই নিদর্শন প্রথম আমরা কিন্তু মৌর্যদের সময়ই পাচ্ছি। আমরা এর উদাহরণ অর্থশাস্ত্রে পেয়েছি এবং অবশ্যই অশোকের অনুশাসনেও। অশোকের অনুশাসনে বেশ কিছু নীতি প্রণয়ন করা হয়েছে, যাকে আমরা আইন বলে গণ্য করতে পারি। রণবীর চক্রবর্তীর মতে অর্থশাস্ত্রে এটিকে রাজশাসন বলে ব্যাখ্যা করা হয়েছে এবং রণবীর চক্রবর্তী এই রাজশাসনকে অর্ডিন্যান্স বলে অভিহিত করেছেন। দেশের আইন রাজার দ্বারাই প্রসূত হচ্ছে। রাজার ক্ষমতার যে প্রসার তা অপরিসীম, তা এর থেকে স্পষ্টভাবে আমাদের কাছে উঠে আসছে। তবে এক্ষেত্রে অর্থশাস্ত্রে আরও কিছু কথা বলার হয়েছে, যেগুলি আবারও খুব প্রাসঙ্গিক।
অর্থশাস্ত্রে কৌটিল্য লিখছেন যে রাজার ক্ষমতা অপরিসীম হতে পারে, কিন্তু রাজাকে দায়িত্বশীল হতে হবে। রাজাকে বুঝতে হবে যে সে বা তিনি যে নীতি প্রণয়ন করছেন সেই নীতি শুধুমাত্র তার প্রজাদের কল্যাণের জন্যই যেন হয়। এখানে দেখো তোমরা, অর্থশাস্ত্র থেকে যে উক্তিটি আমি তুলে দিয়েছি সেখানে এই ভাবটি পরিষ্কার। অর্থশাস্ত্রে লিখিত আছে, হি শ্যাল নট কনসিডার অ্যাজ গুড অনলি দ্যাট হুইচ প্লিজেস হিম, but treat as beneficial to himself whatever pleases his subjects. অর্থাৎ তার কাছে যেটি প্রয়োজনীয় এবং যা তাকে আনন্দ দেবে শুধু তাই কিন্তু রাজা প্রণয়ন করবেন না, বরং যার দ্বারা তিনি তার প্রজাদের মঙ্গল এবং কল্যাণ সাধন করতে পারবেন শুধু সে ক্ষেত্রেই কিন্তু রাজা কাজ করে যাবেন। আমরা যদি অশোকের রাজত্বকালে আসি এবং অশোকের ধম্মের দিকে তাকাই, ঠিক এই কথাই কিন্তু অশোক তার ধম্মে বলেছিলেন। তোমাদের মনে থাকা উচিত যে অশোক বলেছিলেন যে ধম্মকে প্রণীত করার পিছনে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রজাদের কল্যাণ সাধন। তিনি এও বলেছিলেন যে তিনি ধম্মের সাহায্যে প্রজাদের প্রতি তার যে ঋণ শোধ তাই করছেন। এমনকি এও বলেছিলেন যে যদি তার প্রজারা ধম্মকে অবলম্বন করে তাহলে তাদের ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ নিশ্চিত হবে, অর্থাৎ ধম্মকে পালন করলে তার প্রজারা স্বর্গ লাভ করবে। অর্থশাস্ত্রের সেই কথাটি অশোকের ধম্মের সাথে যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এই সকল তথ্য থেকে আমরা একটি ব্যাপারে নিশ্চিত হতে পারি যে মৌর্য সাম্রাজ্যে যে কেন্দ্র বা কেন্দ্রবিন্দু বলা যেতে পারে তা ছিলেন রাজা। তাই রাজার জীবনের ওপর সমানেই হামলা হতো এবং মেগাসথেনিসের যে লেখা তার থেকে আমরা এরকম বেশ কিছু উল্লেখ পাই। যেমন মেগাসথেনিস বলছেন যে রাজাকে সবসময় প্রহরীরা ঘিরে থাকতো। ইন্টারেস্টিংলি এই প্রহরীদের ভেতরে যেমন পুরুষ প্রহরী ছিল, তেমন মেগাসথেনিস মহিলাদের কথাও কিন্তু এখানে উল্লেখ করছেন। আবার মেগাসথেনিস বলছেন যে রাজাকে নিজের প্রাণ রক্ষা করার জন্য রাতের বেলায় সমানে শয়নকক্ষ বদলাতে হতো যাতে তাকে হত্যা না করতে পারে কেউ। এর থেকে আমরা বুঝতে পারি যে রাজা মৌর্য শাসন ব্যবস্থার ক্ষেত্রে কতখানি দামি ছিলেন। এবং এক্ষেত্রে আমরা আরেকটি কথা বুঝতে পারি যে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা একটি কেন্দ্রামুখী বল বা কেন্দ্রামুখী প্রবণতা দেখতে পাচ্ছি, যাকে আমরা বলে থাকি সেন্ট্রিপেটাল ফোর্স। এই বিষয়ে আমরা আবার কিছুক্ষণ বাদেই ফিরে আসছি, কেন কি এই বিষয়টি বারবার আমাদের আলোচনার ভেতরে আসবে। এবার চলে আসি দ্বিতীয় অঙ্গে, অমাত্য। রাজা ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তার হাতে ছিল সর্বক্ষমতা, কিন্তু তিনি একা। তাই তার পক্ষে এই বিশাল সাম্রাজ্যের সমস্ত ভার বহন করে নিয়ে যাওয়া অসম্ভব। তাই তার প্রয়োজন অমাত্যদের। অমাত্য শব্দটি আমরা অর্থশাস্ত্রে পাচ্ছি, কিন্তু অমাত্য শব্দটি ভিতরে অন্তর্নিহিত আছে অনেকগুলি ব্যাখ্যা এবং অনেকগুলি সংজ্ঞা। অর্থশাস্ত্রে কৌটিল্য এক্ষেত্রে অধ্যক্ষদের কথা বলছেন। তিনি বলছেন যে মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থার বিভিন্ন দিক তাকে বিভিন্ন বিভাগে বিভাজন করা হয়েছিল এবং এই বিভিন্ন বিভাগে ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা একজন অধ্যক্ষ দেখতে পাই এবং এই অধ্যক্ষদেরই দায়িত্ব ছিল যে তারা এই প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ নিষ্ঠাভরে পরিচালনা করবে। এরকম অনেক নিদর্শন বা উদাহরণ আমরা অর্থশাস্ত্র থেকে পাই। যেমন কৌটিল্য বলছেন যে রাজপ্রাসাদে যে প্রহরীরা ছিলেন তাদেরও অধ্যক্ষ ছিল, বা রাজপ্রাসাদে যারা কর্মচারী ছিলেন তাদেরও অধ্যক্ষ ছিল। আবার যে বিভাগের দায়িত্ব ছিল রাজস্ব আদায় করে তার হিসেব রাখার, তাদেরও কিন্তু অধ্যক্ষ ছিল। আবার বাজারের অধ্যক্ষ ছিল, পণ্যের অধ্যক্ষ ছিল, ইত্যাদি ইত্যাদি। আমরা এই আলোচনায় বারবার ফিরব।
বিশেষ করে আমরা যখন মৌর্য সাম্রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রের দিকে তাকাবো তখন আবারও এই আলোচনায় ফিরে আসব। আপাতত আশা করি তোমরা এটুকুনি বুঝতে পারছো যে অর্থশাস্ত্র বলতে চাইছেন যে মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা সেক্ষেত্রে অধ্যক্ষদের গুরুত্ব ছিল অত্যন্ত উচ্চ স্থানে। তিনি বলছেন যে তাই অমাত্য হতে গেলে বা অধ্যক্ষ হতে গেলে অনেকগুলি পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। তিনি এক্ষেত্রে 4টি পরীক্ষার কথা বলছেন। কি কি? কাম, অর্থ, ভয় এবং ধর্ম। তিনি বলছেন যে এই 4টি মোহকে যদি কেউ জয় করে নিতে পারে এবং প্রমাণ করতে পারে যে তার অঙ্গীকার শুধুমাত্র মৌর্য সম্রাটেরই প্রতি, তাহলেই সে এই অধ্যক্ষ রূপে কর্মরত হতে পারবে এবং যে বা যিনি এই 4টি পরীক্ষাতেই উত্তীর্ণ হতে পারবেন তিনি মন্ত্রী হতে পারবেন। তবে এই মন্ত্রী পদটি নিয়ে অনেক নানান মত আছে বলা যেতে পারে। মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা মন্ত্রীকে স্পষ্টভাবে তার অবস্থানকে নির্দিষ্ট রূপে দেখতে পাই না। মেগাস্থেনিস মন্ত্রী শব্দটি ব্যবহার করছেন না। তিনি যে শব্দটি ব্যবহার বা শব্দ দুটি ব্যবহার করছেন সেগুলিকে আমরা এভাবে দেখতে পারি: পরামর্শদাতা অর্থাৎ কাউন্সিলর এবং আধিকারিক অর্থাৎ অ্যাসেসর। মন্ত্রী শব্দটি কিন্তু উনি ব্যবহার করছেন না। অশোকের যে অনুশাসন সেখানে একটি শব্দ থেকে ঐতিহাসিকদের মনে হয়েছে যে মন্ত্রী পরিষদের কথা অশোক বলছেন। উপেন্দ্র সিং তার গ্রন্থে লিখেছেন যে আমরা এক্ষেত্রে 2টি মন্ত্রী পরিষদ নির্দিষ্টভাবে চিহ্নিত করতে পারি। একটি আকারে ছোট ছিল, মন্ত্র পরিষদ বলা হতো, আরেকটি আকারে বড় ছিল, তাকে মন্ত্রী পরিষদ বলা হতো। বলাই বাহুল্য যে এই যে ছোট পরিসরের মন্ত্র পরিষদ ছিল তা খালি আলাপ এবং আলোচনাতেই সীমিত ছিল। তার অধিকার বা তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার খুব বেশি ছিল না এবং সমগ্র সাম্রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা সেক্ষেত্রে তাদের প্রভাবও খুব বেশি ছিল না। যেটি বড় মন্ত্রী পরিষদ সেটি অবশ্যই রাজার অনেক কাছের ছিল এবং তারা রাজাকে বহু উপদেশ দেওয়ার মতো জায়গায় ছিলেন। তবে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত আছে যে এই মন্ত্রী পরিষদগুলির ক্ষমতার পরিধি ঠিক কী ছিল। একসময় মনে করা হতো যে এই মন্ত্রী পরিষদগুলি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সম্রাট এদের ওপর নির্ভর করতেন। পরবর্তীকালে বেণুমাধব বড়ুয়াদের মতো ঐতিহাসিকরা অশোকের অনুশাসন বিচার করে দেখিয়েছেন যে আদপেও এই মন্ত্রী পরিষদগুলির কোনো প্রশাসনিক গুরুত্ব বা অধিকার ছিল না। তারা শুধুমাত্র আলোচনা করতে পারতেন এবং তারা শুধুমাত্র রাজাকে উপদেশ দিতে পারতেন। সেই উপদেশ রাজা মেনে নেবেন কি নেবে না তা পুরোপুরি রাজার ওপর নির্ভর করত। রাজা কিন্তু এই কথা বলেছিলেন যে এক্ষেত্রে যদি কোনো মন্ত্রী পরিষদের আলোচনা সভায় কোনো বিতর্কের সৃষ্টি হয় তবে যেন রাজাকে তারা অবিলম্বে ডেকে পাঠায়। এর থেকে বোঝা যাচ্ছে যে মন্ত্রী পরিষদের সভাগুলিতে রাজার যে উপস্থিতি তারও কিন্তু কোনো সেই অর্থে প্রয়োজন ছিল না। আরও একটি কথা রণবীর চক্রবর্তী এখানে দেখাচ্ছেন যে আমরা যদি বেতন তালিকা দেখি তাহলে এই মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিলেন তাদের বেতন যারা পূর্ণাঙ্গে মন্ত্রী ছিলেন তাদের থেকে অনেকাংশেই কম ছিল। তাই আমরা এটি হয়তো নিশ্চিতভাবে না বলতে পারলেও এটা ধরে নেওয়া যেতে পারে যে মন্ত্রী পরিষদ থাকলেও প্রশাসনিক ক্ষেত্রে তাদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ছিল না। আবারও এখানে রাজাই ছিলেন সব সিদ্ধান্তের চরম রূপ। কৌটিল্যের অর্থশাস্ত্রে আরেকজন কর্মচারীর কথা বলা হয়েছে। তিনি তাকে পুরোহিত বলেছেন এবং এও বলেছেন যে বড় আকারের মন্ত্রী পরিষদ তার সদস্য পুরোহিত ছিলেন। পুরোহিত ছিলেন উচ্চ শিক্ষিত এবং পুরোহিত ছিলেন উচ্চ বর্ণের।
তার বংশপরিচয় এক্ষেত্রে কৌটিল্য বলেছিলেন গুরুত্বপূর্ণ। কৌটিল্য বলেছিলেন যে এই পুরোহিতের নখদর্পণে থাকা উচিত বেদ, বেদান্ত এবং রাজনৈতিক শিক্ষা বা শাস্ত্র, এবং এক সন্তান যেভাবে তার পিতাকে অনুসরণ করে, কৌটিল্য বলেছিলেন এক রাজারও দায়িত্ব বা এক রাজাও তেমনি এই পুরোহিতকে অনুসরণ করলে তার রাজত্ব তিনি অনেক সুস্থভাবে এবং নিপুণভাবে সামলাতে পারবেন। তবে মৌর্য সাম্রাজ্যের যে কাঠামো আমরা অন্যান্য উপাদান থেকে পাই, বিশেষ করে অশোকের অনুশাসন থেকে, সেই নিরিখে এই পুরোহিতের পরিস্থিতি বা এই পুরোহিতের উপস্থিতি আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই না। অর্থশাস্ত্রে লেখা আছে বটে, কিন্তু তা অক্ষরিক অর্থে হয়তো পূর্ণাঙ্গ রূপে মৌর্য সাম্রাজ্যে কিন্তু তার ব্যবহার হয়তো হয়নি। এখানে কৌটিল্যের অর্থশাস্ত্রে যে ত্রুটি আমি বলেছিলাম তার একটি উদাহরণ আমরা পাই। মন্ত্রীদের বদলে যে শ্রেণীর কর্মচারীরা প্রকৃত অর্থে সম্রাটকে সাহায্য করত শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য, তাদেরকে রাজপুরুষ বলে আখ্যা দেয়া হয়েছে। এরা ছিল বহুল সংখ্যক এবং তাই তাদেরকে তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছে: উচ্চ, নিম্ন এবং মধ্য পর্যায়। এক্ষেত্রে ঐতিহাসিকরা মনে করেন যে এখানে একটা পদমর্যাদা ভিত্তিক স্তর বিভাজন করা হয়েছে এবং যে বেতন তালিকা আমরা পাই তার থেকে আমরা নিশ্চিত হতে পারি যে এই রাজপুরুষদের যে বেতন ছিল তাও তাদের এই পদমর্যাদা ভিত্তিকই ছিল। যেমন দেখা যাচ্ছে যে যিনি উচ্চ পদস্থ ছিলেন রাজপুরুষ হিসেবে, তার বেতন 48,000 পণ হতে পারত, কিন্তু যিনি নিম্ন পদস্থ ছিলেন তার বেতন সামান্য 720 পণ হতো। একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে আমরা এক্ষেত্রে বুঝতে পাচ্ছি যে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য মৌর্যরা বহু সংখ্যক কর্মচারীদের ব্যবহার করতেন এবং তাদের সাহায্যে একটি আমলাতন্ত্র গড়ে তুলেছিলেন। আমরা যখন রাজাকে নিয়ে আলোচনা করেছি তখন আমরা দেখেছি যে রাজার যে অবস্থান আমরা উপাদানগুলিতে পাই, সেখানে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে একটি কেন্দ্রামুখী প্রবণতা আমরা দেখতে পাই। কিন্তু রাজা যখন এই আমলাদের সাহায্যে তার শাসন পরিচালনা করছেন, যদিও এই আমলাদের তিনিই নিয়োগ করছেন এবং যদিও আমলারা তারই প্রতিনিধি রূপে তার সাম্রাজ্যের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন, তাও তাদের কাজ নিপুণভাবে করার জন্য কোথাও না কোথাও সম্রাটের যে রাজ ক্ষমতা বা রাজ শক্তি তার অংশীদারও কিন্তু এরা হয়ে উঠেছিলেন। রাজা যতদিন কেন্দ্রে শক্ত হাতে সমস্ত শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, ততদিন এই কেন্দ্রামুখী প্রবণতা এবং উল্টো দিকে আমলাতন্ত্রের ওপর ভিত্তি করে যে কেন্দ্রাদিক প্রবণতার কথা আমরা বলতে পারি, তার ভিতর আমরা একটি ব্যালেন্স দেখতে পাই। কিন্তু যে মুহূর্তে রাজা চারিত্রিকভাবে দুর্বল হয়ে পড়বেন এবং সেই নিরিখে কেন্দ্রও দুর্বল হয়ে পড়বে, এই কেন্দ্রাদিক যে প্রবণতাগুলি অর্থাৎ সেন্ট্রিফিউগাল যে ফোর্সটি, সেটি কিন্তু কেন্দ্রের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং সাম্রাজ্যের যে অধঃপতন তার সূত্রপাত এখান থেকে আমরা দেখতে পারি। তাই মৌর্যদের যে শাসন ব্যবস্থার কাঠামো এই আমাত্যদের ক্ষেত্রে আমরা দেখছি, সেখান থেকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছি। আমরা বোঝার চেষ্টা করছি যে তাহলে এই মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রকৃতি কী ছিল। তা কি কেন্দ্রাভিমুখী ছিল নাকি কেন্দ্রাদিক ছিল? এই আলোচনায় আমরা আবার ফিরব আমাদের পরবর্তী লেকচারে, যখন আমরা ঐতিহাসিকদের সাহায্যে এই ব্যাখ্যাগুলিকে বা এই তথ্যগুলিকে বিশ্লেষণ করব আরও বিস্তারে।
অশোকের অনুশাসনে অধ্যক্ষের কথা বলা হচ্ছে না, যে কারণে রণবীর চক্রবর্তী বলছেন যে যে অধ্যক্ষদের মাধ্যমে অর্থশাস্ত্র তার শাসন ব্যবস্থা সাজাচ্ছেন তা কিন্তু আমরা অশোকের অনুশাসনে দেখতে পাচ্ছি না। কিন্তু অশোকের অনুশাসনে আমরা রাজপুরুষদের ন্যায় বহু সংখ্যক মহামাত্রদের দেখতে পাচ্ছি, এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শাসন ব্যবস্থাকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে দেয়া হয়েছিল, এবং এই প্রতিটি বিভাগে একজন মহামাত্র অধ্যক্ষ হিসেবে ছিলেন, যারা দায়িত্ববান ছিলেন এই প্রত্যেকটি বিভাগের ক্ষেত্রে। রণবীর চক্রবর্তী তার বইতে একটি তালিকা আমাদের সামনে তুলে ধরেছেন উদাহরণস্বরূপ, যে তালিকা থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার যে বিভিন্ন দিকগুলি ছিল সেগুলি প্রতিফলিত হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম যে নামটি এখানে রয়েছে সেটি হচ্ছে অন্তমহামাত্র, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে বা ঐতিহাসিকরা নির্দিষ্ট রূপে বলছেন যে এদের দায়িত্ব ছিল সীমান্তবর্তী যে এলাকাগুলি তাদের তত্ত্বাবধান। অশোকের সময় এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, কেন কি আমরা জানি যে অশোক যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন, তাই যে প্রতিবেশী রাজ্যগুলি ছিল তাদের সাথে অশোক কিরকম সম্পর্ক স্থাপন করবেন যাতে মৌর্য সাম্রাজ্যকে সুরক্ষিত রাখা যায়, তার দায়িত্ব হয়তো এই অন্তমহামাত্রদের ওপরেই ছিল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, অন্তত অশোকের রাজত্বকালে। এরপর আমরা দেখছি ইতিঝক মহামাত্রদের। এরা ছিলেন অন্তর্মহলে যে নারীরা বসবাস করতেন তাদের দায়িত্বে। এরপর দেখছো তোমরা বচভূমিক মহামাত্র, অর্থাৎ গোচারণ ভূমি যেগুলি ছিল মৌর্য সাম্রাজ্যের অধীনে সেগুলির তত্ত্বাবধানে এই মহামাত্ররা ছিলেন। নগর বিহালক মহামাত্রদের কথা আমরা বারবার পাবো, কারণ এরা নগরের বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে ছিল। নগরের পৌর শাসন যখন আমরা পড়ব তখনও আবার এদের কথা আমাদের আলোচনার ভেতরে আসবে। শেষ যে নামটি এখানে রয়েছে সেটি ধম্ম মহামাত্র। এদের কথা তোমরা নিশ্চয়ই জানো, কেন কি এদের কথা আমরা আগেই পড়েছি। ধম্মকে প্রচার করার জন্য এই ধম্ম মহামাত্রা শ্রেণীটি অশোক তৈরি করেছিলেন, এবং এদের যে বিশেষ কার্যাবলী তা ধম্মকে ঘিরেই ছিল। আমরা অধ্যক্ষকে ধরি বা রাজপুরুষদের ধরি বা রাজপুরুষদের ন্যায় মহামাত্রদের ধরি, একটি ক্ষেত্রে আমরা একটি ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে মৌর্য শাসন ব্যবস্থায় একটি সুবিশাল আমলাতন্ত্র ছিল, এবং এই আমলাদের সাহায্যেই কিন্তু মৌর্য সম্রাটরা তাদের শাসন ব্যবস্থার নানা দিক পরিচালনা করতে সক্ষম হতেন। এই ক্ষেত্রে মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি ঠিক কিভাবে বিচার করা যেতে পারে এবং তাকে কিভাবে ঐতিহাসিকরা বিশ্লেষণ করেছে সেই আলোচনায় আমরা পরবর্তী লেকচারে যাব। এবার আসা যাক আরেকটি অঙ্গতে বা প্রকৃতিতে, জনপদ, অর্থাৎ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা যার উপর সাম্রাজ্যের সৃষ্টি। ঐতিহাসিকদের মতে যে প্রাদেশিক শাসন ব্যবস্থার দ্বারা মৌর্য সম্রাটরা এই জনপদকে একটি পরিকাঠামোয় ফেলেছিলেন সেটি প্রশংসনীয়। অশোকের লেখ থেকে আমরা দেখতে পাই যে সমগ্র সাম্রাজ্যকে বড় বড় আকারের প্রদেশে বিভক্ত করা হয়েছিল। অশোকের লেখে এমনই 4টি প্রাদেশিক শাসন কেন্দ্রের কথা বলা হয়েছে: তোষালী, উজ্জয়িনী, তক্ষশিলা এবং সুবর্ণগিরি। তবে অন্যান্য উপাদান থেকে ঐতিহাসিকদের মনে হয়েছে যে শুধুমাত্র এই 4টি প্রদেশ নয়, মৌর্য শাসনে আমরা 4টি বেশি প্রদেশ দেখতে পাই, যদিও সেই সম্বন্ধে সঠিক তথ্য আমাদের কাছে নেই। এক্ষেত্রে দেখো, আমি তোষালী, উজ্জয়িনী এবং তক্ষশিলার সাথে কুমার শব্দটি লিখেছি, কিন্তু সুবর্ণগিরির ক্ষেত্রে আর্যপুত্র শব্দটি লিখেছি। তার ব্যাখ্যায় আমি এবার যাচ্ছি। তোষালী ছিল ওড়িশায়, ধরে নিতে পারি মৌর্য সাম্রাজ্যের পূব দিকে।
উজ্জয়িনী মধ্যপ্রদেশে, ধরে নিতে পারি পশ্চিমে, তক্ষশিলা আফগানিস্তানে, ধরে নিচ্ছি উত্তরে, এবং সুবর্ণগিরিকে সঠিকভাবে চিহ্নিত না করা গেলেও ঐতিহাসিকদের মতে এটি ভারতের দক্ষিণ দিকে অবস্থিত, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এক্ষেত্রে এই প্রাদেশিক শাসন কেন্দ্রগুলির যে গুরুত্ব তা হয়তো আরও বেড়ে যায়, কারণ বোঝা যাচ্ছে যে মৌর্য শাসন ব্যবস্থার যে কেন্দ্রামুখী প্রবণতা ছিল তার প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশাল আকারের সাম্রাজ্য, তার যে ভৌগোলিক এলাকা সেটি বিশাল, তাই তাকে কেন্দ্রের সাথে যুক্ত রাখার জন্য এই প্রাদেশিক শাসন কেন্দ্রগুলির ব্যবহার, এটি স্পষ্ট। এই কুমার ছিলেন মৌর্য বংশোদ্ভূত এবং দেখা যাচ্ছে যে এই প্রাদেশিক শাসন কেন্দ্রগুলির ক্ষেত্রে শুধুমাত্র মৌর্য বংশোদ্ভূত কুমারদেরই ব্যবহার করা হতো। হয়তো তার কারণ এই যে এই প্রদেশগুলি মৌর্য প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে সবথেকে বড় আকারের শাসন ব্যবস্থা কেন্দ্র এবং তাদের গুরুত্ব তাই জন্য অনেক বেশি। সুবর্ণগিরির ক্ষেত্রে কিন্তু আমরা কুমার শব্দটি পাই না, আমরা পাই আর্যপুত্র, অর্থাৎ যিনি রাজপুত্র, অর্থাৎ যিনি মৌর্য সিংহাসনের উত্তরাধিকার। এই ব্যবধানটার কোনো ব্যাখ্যা সঠিকভাবে আমাদের কাছে নেই। এই তোষালি, উজ্জয়িনী, তক্ষশিলায় কেন কুমার এবং সুবর্ণগিরির ক্ষেত্রে কেন হঠাৎ আর্যপুত্র, সেই ব্যাখ্যা সঠিকভাবে ঐতিহাসিকরা আমাদেরকে দিতে পারছে না, কেন কি তথ্যের অভাব। তবে রণবীর চক্রবর্তীর বইতে আমরা দেখছি যে ঐতিহাসিকরা মনে করছে যে যেহেতু দক্ষিণ ভারতে খনিজ সম্পদ ছিল বিপুল, তাই তার ওপর মৌর্য সাম্রাজ্য তার কন্ট্রোলকে বজায় রাখার জন্য হয়তো আর্যপুত্রের ব্যবহার করেছেন। অশোকের ইতিহাসে বা অশোকের সম্রাট হওয়ার ইতিহাসের দিক বা সম্রাট হয়ে ওঠার পূর্ববর্তী যে সময় সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব অশোকও কিন্তু তক্ষশিলা এবং পরবর্তীকালে উজ্জয়িনীর কুমার রূপে কর্মরত ছিলেন। এই প্রাদেশিক শাসন কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটিকে ঐতিহাসিকরা প্রশংসা করে বলেছেন যে এই বিশাল ভৌগোলিক আকারের যে সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের হাতে ছিল তাকে হয়তো তারা সঠিকভাবে বিচার করেই এই শাসন ব্যবস্থাকে সুনিপুণভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এক্ষেত্রে আরও একটি বিষয় আমাদের তুলে ধরা উচিত বা উল্লেখ করা উচিত। অশোকের অনুশাসন থেকেই আমরা জানতে পাচ্ছি যে অশোক ধম্মযাত্রার সূচনা করেছিলেন ধম্মকে প্রচার করার জন্যে, এবং এর পিছনে একটি সুস্পষ্ট প্রশাসনিক উদ্দেশ্যও ছিল। তিনি চেয়েছিলেন যে অন্তত 3 থেকে 5 বছর অন্তর অন্তর যারা উচ্চপদস্থ কর্মচারী তারা এই প্রশাসনিক শাসন কেন্দ্রগুলিকে পর্যবেক্ষণ করতে যাবেন যাতে তারা তদারকি করতে পারে যে এক্ষেত্রে কোনো রকমের গাফিলতি হচ্ছে না। উজ্জয়িনী এবং তক্ষশিলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওখানকার যারা কুমার ছিলেন তারাই এই সিদ্ধান্ত নিচ্ছেন এবং এই সিদ্ধান্তের ওপর ভর করে আমরা দেখছি ধর্মযাত্রা হচ্ছে। কিন্তু তোষালির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অশোক নিজে 5 বছর অন্তর অন্তর ধর্মযাত্রার জন্য কাউকে পাঠাতেন বা কোনো রাজপুরুষকে পাঠাতেন। এক্ষেত্রে বলা যেতে পারে যে যেহেতু তোষালি উড়িষ্যায় অবস্থিত এবং যেহেতু কলিঙ্গ অশোক জয় করেছিলেন সেই সময়, তাই জন্যে সেই কথা মাথায় রেখেই হয়তো এখানে তিনি অনেক বেশি সাবধানতা বজায় রেখেছিলেন। আবারও এক্ষেত্রে আমরা একটি কেন্দ্রামুখী প্রবণতা দেখতে পাই। এই কেন্দ্রামুখী প্রবণতা এবং আমলাতন্ত্রকে ঘিরে কেন্দ্রাতিক যে প্রবণতা, এই দুটি প্রবণতার যে দ্বন্দ্ব তার ভেতর দিয়েই আমরা বিচার করতে পারবো মৌর্য সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সঠিক প্রকৃতি। কিন্তু আবারও বলছি সেই আলোচনায় আমরা পরবর্তী লেকচারে যাব। এক্ষেত্রে দেখে নিচ্ছি যে প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে
প্রদেশগুলির অধীনে ছিল জেলা, অর্থাৎ এভাবে বলতে পারি যে জেলা বা ডিস্ট্রিক্ট বা অশোক যাকে আহার বা জনপদ বলেছেন, এই বেশ কয়েকটি জেলা মিলিয়ে একটি প্রদেশ। এক্ষেত্রে রাজুকদের কথা আমরা দেখতে পাচ্ছি। ঐতিহাসিকদের মতে যে রাজুকদের কথা আমরা অর্থশাস্ত্রে পাই না, মেগাসিনিসে পাই। মেগাসিনিসের ইন্ডিকাতে উনি অ্যাগ্রোনোমই বলে এক শ্রেণীর কর্মচারীর কথা বলেছেন, যাদের সাথে রাজুকদের সাদৃশ্য ঐতিহাসিকরা পাচ্ছেন। রাজুকদের কথা আমরা বিশেষ করে অশোকের অনুশাসনে পাই, যেখানে অশোক বলছেন যে রাজুকদের বিশেষ দায়িত্ব ছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে এবং জমি জরিপের ক্ষেত্রেও বটে। রাজুক অর্থাৎ রাজু, যে শব্দটির অর্থ হলো দড়ি, যে দড়ির সাহায্যে জমি জরিপ করা হতো, সেখান থেকে হয়তো রাজুক শব্দটি আমাদের কাছে আসছে। যেহেতু অর্থশাস্ত্রে রাজুক শব্দটি নেই, কিন্তু অশোকের অনুশাসনে আমরা প্রথম এই শব্দটিকে পাচ্ছি, তাই অনেক ঐতিহাসিকের মতেই রাজুকও ধর্মমহামাত্রাদের মতোই অশোকের দ্বারা সৃষ্টি একটি কর্মচারীদের শ্রেণী। জেলা বা ডিস্ট্রিক্ট লেভেলে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কেন্দ্রের জন্য। এছাড়া অর্থশাস্ত্র থেকে স্থানীয় প্রশাসন সম্বন্ধে আমরা একটি ভিন্ন চিত্র পাই। আমরা দেখেছি প্রভিন্স, তারপর দেখেছি ডিস্ট্রিক্ট, এবার আসবো ভিলেজ বা গ্রামে। আবার আমরা এভাবে বলতে পারি যে কয়েকটি গ্রাম নিয়ে জেলা এবং কয়েকটি জেলা নিয়ে প্রদেশ। এক্ষেত্রে দেখো অর্থশাস্ত্র দেখাচ্ছেন যে 5টি বা 10টি গ্রাম নিয়ে সংগ্রহণ হবে, যার দায়িত্ব থাকবে গোপার ওপরে, এবং এই 10টি গ্রাম নিয়ে যে সংগ্রহণ, তার ওপরে 2টি ক্যাটাগরি দেখিয়েছেন উনি। একটি 400 গ্রামে, যাদেরকে উনি দ্রোণমুখ বলেছেন, এবং আরেকটি 200টি গ্রাম নিয়ে, যাদেরকে উনি কার্বটিক বলেছেন। কিন্তু সবার উপরে 800টি গ্রাম, যাকে স্থানীয় বলা হয়েছে এবং যার দায়ভার ছিল স্থানিকার ওপরে। গ্রাম হচ্ছে মৌর্য প্রশাসনিক বা প্রাদেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে সবথেকে ক্ষুদ্র কেন্দ্র। গ্রাম থেকে জেলা এবং জেলা থেকে প্রদেশ। ঐতিহাসিকদের চোখে এই প্রাদেশিক শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সংক্ষেপে আমরা দুর্গ নিয়ে আলোচনা করতে পারি, তবে এই আলোচনাটি আমরা আমাদের পরবর্তী লেকচারে কন্টিনিউ করব। দুর্গ অর্থাৎ পাটালিপুত্র। মেগাসেনিসের ইন্ডিকায় দুর্গের যে পৌর প্রশাসন, সেখানে তিনি অ্যাস্টিনোময় বলে কিছু কর্মচারীদের নাম করেছেন। তারা ছিল সংখ্যায় 30 জন এবং 6টি সমিতিতে তারা বিভক্ত ছিল। প্রত্যেকটি সমিতি পিছু 5 জন করে সদস্য ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র যদিও কথা বলছেন না, বরং তিনি নগরকা বা সমহার্তার কথা বলছেন। আর অশোকের অনুশাসনে আমরা দেখেছি যে নগল বিহালক মহামাত্রার কথা তিনি আগেই বলে দিয়েছেন। এই দুর্গ বিষয়ক যে আলোচনা, তা একটু আমরা আরও বিস্তারিতভাবে করব, কিন্তু এই ষষ্ঠ লেকচারটির যে সময়সীমা তা শেষ হয়ে এসছে, তাই আমি এক্ষেত্রে এখানে এই লেকচারটি শেষ করছি। আমরা যে পরবর্তী লেকচারে যাব, সেখানে আমরা মৌর্যদের যে শাসন ব্যবস্থার আলোচনা, তাকে এগিয়ে নিয়ে যাব। এখনকার জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ। Hi, my name is Gillette Sam, and I teach sociology at IIT Kanpur. Today I'm going to tell you about the different characteristics of the movement of things around the world that are associated with globalization. We refer to these kind of movements as global flows. Now,
the concept of global flows is quite important, and it's important for us to understand the different ways in which these flows might occur. Now, typically, when people talk about the movement of things from one place to another in the context of globalization, they're under the misconception that things tend to flow from abroad into the place where they are living. In a very sort of stereotypical manner, there is this idea that with globalization, much of the movement that occurs is from Western countries into non-Western countries. Now, as sociologists, we know that actually global flows are multidirectional. So, which means that as much as there is a movement of flows from Western countries into non-Western countries, there is an equal amount of movement of flows from one non-Western country to another non-Western country, and in fact, a movement of flows from non-Western countries into Western countries as well. Let's take the example of food, for instance. You may be aware of a type of food which originated actually in China and then goes on to Japan, called ramen. For instance, the popular brand Top Ramen that is consumed in India is an example of ramen. Now, ramen, initially the movement is from China, which is a non-Western country, to Japan, which is another non-Western country. From Japan, this very popular food item travels to Western countries, such as the US, and also more recently to countries in Europe. So there you have a movement from a non-Western country to a Western country. And in fact, now we have very specific types of ramen being consumed in metropolitan centers in India as well. So there's another movement from a Western country to a non-Western country, which is India. So global flows in that sense are multidirectional. A second aspect of global flows is that they could be interconnected. An easy way to think about this would be if you have relatives who are traveling from the US or the UK or Australia, very often you'll see that people request them to carry electronic items with them. They say, oh, can you please get me a laptop, or can you please get me the specific camera lens that I'm looking for. So here you see that the movement of people, which is a person moving from one country to another country, is connected to the movement of technological items as well. So global flows in that sense are interconnected with each other. A third characteristic of global flows is that we could see that they happen in reverse. In fact, they are called reverse global flows. An example of a reverse global flow would be a style of music that you may be very well acquainted with, which is Bhangra. Now, Bhangra music is something that originated, as we know, in the state of Punjab. Now, as you know, Punjab is also a state which has seen a lot of out-migration, not only to other parts of India, but also to other parts of the world. So as people migrated to other parts of the world, they took their music with them. So when people migrated from Punjab to the UK, for instance, they hung on to the music that they were familiar with. So Bhangra moved from little villages in Punjab to the major cities where people from Punjab settled to in the UK. While in the UK, over subsequent generations, this music was transformed. It was not only performed in its original version, but it was also performed with the addition of many different types of beats, which are more familiar to people in the UK. At one point in time, you see that
this modified form of Bhangra comes back to India. We're talking about the 1990s to the 2000s. So here you see that that a form of music that originated in India moves out of India to the UK. It is modified a little and then comes back to become extremely popular in India again. So in some ways, this form of music is returning to where it started out, but in a slightly changed manner. We call this kind of movement as a reverse flow.